আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা ফ্লেভারের ২ পাউন্ড কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আমি আগে থেকেই অফ ক্যামেরায় একটা ২ পাউন্ডের ভ্যানিলা কেকের বেস রেডি করে নিয়েছি। কেকটাকে আমি আগের দিন বেক করে নিয়েছি, যাতে করে পরদিন আমার অন্যান্য যে ডেলিভারিগুলো আছে সেগুলো যাতে দিতে সুবিধা হয়। তো কেকটাকে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। কেকটাকে আমি ৩টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে ২ ভাগে ৩ ভাগে আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নিবেন। ভ্যানিলা কেকে সবসময় আমি চেষ্টা করি দুধ দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিতে, তাহলে দেখা যায় কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে ভ্যানিলা কেকে দুধ দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিতে পারেন। এতে করে কেকের টেস্টও বহুগুণে বেড়ে যায়। সুগার সিরাপ পুরার মতো দিবেন, কোনোভাবেই সুগার সিরাপ অতিরিক্ত দেয়া যাবে না। তাহলে দেখা যাবে কেকটা খেতে ভেজা, ভেজা লাগবে এবং খেতে খুব একটা ভালোও লাগবে না। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে হুইপড ক্রিম লাগিয়ে নিচ্ছি। একদম পাতলা করে হুইপড ক্রিম লাগাচ্ছি। হুইপড ক্রিমটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাগিয়ে নিতে পারেন। আপনাদের কেক ডেকোরেশন কেমন হবে এটার উপর ডিপেন্ড করবে আপনাদের কী পরিমাণে হুইপড ক্রিম লাগছে। আজকে ২ পাউন্ড কেকের জন্য আমার এখানে ২.৫ কাপের মতো হুইপড ক্রিম লেগেছে। যেহেতু উপরে ফ্লাওয়ারের ডিজাইন ছিল, যার কারণে অনেকটাই ক্রিম নষ্ট হয়েছে এবং অনেক বেশি ক্রিমের প্রয়োজন হয়েছে। তো সেমভাবে প্রত্যেকটা লেয়ারে আমি দুধ দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। কখনো চামচের সাহায্যে সুগার সিরাপ দিবেন না, তাহলে দেখা যাবে অতিরিক্ত সুগার সিরাপ পড়ে যেতে পারে। আর আমার কেকটা অলরেডি অনেক বেশি সফট রয়েছে, যার কারণে আমি খুব বেশি সুগার সিরাপ এখানে দেইনি। একদম হালকা হালকা করে সুগার সিরাপ দিয়ে আমি পুরো কেকটাকে কোট করে নিয়েছি। তো প্যারা নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে সব দিকে স্প্রেড করে নিচ্ছি। তো সেমভাবে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কেকের সর্বশেষ লেয়ারটাও দিয়ে দিয়েছি। এই লেয়ারটাতেও আমি পুরোর মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। এরপর পুরো কেকটাকে আমি প্রথমে ক্রাম কোটিং করে নিব। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেকে যদি ক্রাম কোটিং করে না নেওয়া হয় তাহলে দেখা যাবে কেকে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কেকে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসতে পারে। সে সময় আপনারা ডেকোরেশন করতে অনেক বেশি ঝামেলা পোহাতে হবে। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন কেকটাকে ক্রাম কোটিং করে যতটুকু সম্ভব ১৫ থেকে ২০ মিনিটের জন্য কেকটাকে ফ্রিজে সেট হতে দিতে। আমার হাতে যেহেতু একদমই সময় ছিল না, সেজন্য আমি কেকটাকে ফ্রিজে তেমন একটা সেট হতে দিতে পারিনি। এখানে আমি আমার পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে কেক বোর্ডটাকেও ক্লিন করে নিব এবং পুরো কেকটাকে প্রথমে আমি পার্পল কালারের ক্রিম দিয়ে একেবারেই কোট করে নেইনি। আমি প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিব একটা লেয়ারে। তারপর আমি সামান্য করে পার্পল কালার একটা সানস্টিকের কাঠি দিয়ে লাগিয়ে তারপরে এটাকে ফিনিশিং দিব। আপনারা চাইলে ক্রিমের সাথে একেবারে পার্পল কালারটা মিশিয়ে তারপর এই কালারটা নিয়ে আসতে পারেন। আসলে আমি খুব বেশি একটা কালার আমি এখানে ব্যবহার করতে চাইনি, যার কারণেই আমি এখানে উপর থেকে শুধুমাত্র কালারটাকে সানস্টিকের কাঠি দিয়ে তারপর এটাকে ফিনিশিং দিয়েছি। তো এই পর্যায়ে আমি পুরো কেকের গায়ে ফাইনাল লেয়ারে ক্রিম কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় একটা পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করতে পারেন। পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করলেও খুব দ্রুত কেকে ফিনিশিং চলে আসে। রাউন্ড শেপের কেকগুলোতে খুব দ্রুত ফিনিশিং নিয়ে আসা যায়, কিন্তু স্কোয়ার শেপের কেকগুলোতে দেখা যায় ফিনিশিং আনতে একটু সময় লাগে। তবে এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনারা সবসময় কেক বানাতে বানাতে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য এই কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো মোটামুটি আমার পুরো কেকটাকে ক্রিম দিয়ে কাভার করে নেওয়া শেষ। তো আমি এখন একটা টুথপিকের সাহায্যে পুরো কেক জুড়ে কালার লাগিয়ে নিব।
তো এই যে একটা শাঁসটির কাঠি দিয়ে খুব সামান্য পরিমাণে আমি কালার নিয়েছি, খুব বেশি নিইনি। তা আমি এটা ব্যবহার করি এজন্য, তো অনেক সময় দেখা যায় কিছু কিছু কালার ক্রিমের সাথে মেশানোর পরে তিতা লাগে, যার কারণে কাস্টমারও কমপ্লেইন করতে চায়। আমি যদিও সবসময় রেডম্যানের সেমিজেল কালারগুলো ব্যবহার করি, তারপরেও অনেক সময় দেখা যায় কালারে তিতা লাগে। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্যই মেইনলি আমি এখানে শাঁসটিকের কাঠিটা ব্যবহার করেছি এবং শাঁসটিকের কাঠির মাধ্যমে এই ক্রিমের মধ্যে কালারটাকে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এটা খুবই ইজি একটা ট্রিক্স, আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এতে করে আপনাদের অনেকখানি কালারও বেঁচে যাবে এবং স্বাস্থ্যের জন্য খুব বেশি একটা ক্ষতিকর হবে না। তো আমার সব দিকে কালার লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ছোট সাইজের প্যালেট নাইফের সাহায্যে এভাবে ক্রিমের সাথে কালারটাকে মোটামুটি একটু মিক্স করে নিচ্ছি। এই টাইমে কোনোভাবেই চাপাচাপি করা যাবে না, একদম আলতো হাতে আমি জাস্ট উপরের সাইডের ক্রিমটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি। আমার ক্যামেরায় আমি জানি না কেন যেন কালারটা একটু বেশি হালকা মনে হচ্ছে, কিন্তু রিয়েলে এটার কালারটা আরেকটু ডিপ। তো এভাবে মোটামুটিভাবে কালারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে আমি একটা জিগজ্যাগ ডিজাইন করে দিব। তো অফ ক্যামেরায় আমি এখানে এই যে সাইডের ক্রিমটাকেও সমান করে নিয়েছি, মোটামুটিভাবে একটা শেড নিয়ে এসেছি। তো সাইডের যে কালার একটু বেশি কম দেখা যাচ্ছে, তো যেহেতু উপরে একটা ডিজাইন হবে, সবগুলো নজলের ডিজাইন হবে, তখন দেখা যাবে এগুলো আর খুব একটা বোঝা যাবে না। তো আমি এখানে একটা 1M নজল নিয়েছি এবং কিছুটা ক্রিমের মধ্যে একটু বেশি করেই পার্পেল কালারটা মিশিয়ে নিয়েছি। তো 1M নজল দিয়ে আমি প্রথমে পুরো কেকের 4 সাইডে রোজ রেডি করে নিচ্ছি এবং ফাঁকা জায়গাগুলোতে মোট আমি এখানে 8টা রোজ রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে একদম ছোট সাইজের 6B নজলের একদম ছোট যে সাইজ হয়, তো এটার কোনো নাম্বার নেই, এটা নাম্বার ছাড়া একটা নজল। তো সেই নজলটা দিয়েই আমি এখানে ডিজাইন করে দিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কী টাইপের নজল দিয়ে এটা করেছি। তো এভাবে একটু ডিজাইন করে দিয়েছি। তো এই কালারটা আমি এনেছি রেডম্যানের সেমিজেল পার্পেল এবং পিঙ্ক কালার দিয়ে। তো এখানে আমি 6B নজলটা নিয়েছি, এটা দিয়ে স্টার রেডি করে দিচ্ছি। এটাও আমি তৈরি করেছি খুব সামান্য পরিমাণে পার্পেল কালার দিয়ে। তো সবশেষে আমি এখানে একদম ছোট সাইজের একটা স্টার নজল নিয়েছি, এই নজলটা দিয়ে আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি। তো এই কালারটাও আমি রেডম্যানের পার্পেল, পিঙ্ক এবং রেড কালার মিশিয়ে এই শেডটা তৈরি করে নিয়েছি। তো এভাবে মেনলি পুরো কেকের চারো সাইডে আমি ডিজাইন করে নিয়েছি। সবশেষে আমি যেই নজলটা দিয়ে কাজ করেছি সেই ক্রিমটা দিয়েই আমি পুরো কেকের চারো সাইডে বর্ডার করে দিচ্ছি। কেকে সবসময় বর্ডার করলে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে আমি পুরো কেকের চারো সাইডে বর্ডার করে দিলাম। তো বর্ডার করে নেওয়া হয়ে গেলে এখন আমি কেকের উপরিভাগে চকলেটের যে ডেকোরেশন রয়েছে সেটাকে করে নিব। এই ডিজাইনটা মেইনলি আমার পছন্দেই করা, আমার কাস্টমার আমাকে বলে দেয়নি যে কিভাবে কেকটাকে আমি সাজাবো বা কিছু না, জাস্ট আমাকে ফ্লেভার বলে দিয়েছিল এবং 2 পাউন্ডের কেক হবে এতটুকুই বলে দিয়েছিল। তো আমি মেনলি নাদিম সোহা পেজের জন্য এই কেকটা রেডি করেছিলাম। তো এখানে আমি অফ ক্যামেরায় কিছু হোয়াইট চকলেট দিয়ে কিছু টপার রেডি করে নিয়েছি হার্ট শেপের, এবং নর্মালি আমরা চকলেটের যে টপারটা ব্যবহার করে থাকি সেই টপারটা, এবং এখানে একদম বড় সাইজের একটা পিনাটা হার্ট শেপের চকলেটকে আমি একটু ডেকোর করে নিয়েছি, যেটার ফলে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো এটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে গোল্ডেন মিক্সড যে সুগার বল বড় সাইজেরগুলো হয় এগুলো একসাথে বড় ছোট মিক্স, তো এগুলো পুরো কেক জুড়ে দিয়ে দিচ্ছি। তো এভাবে মেনলি আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার কেকটা ওনারা অনেক বেশি পছন্দ করেছে। আপনারা কেউ যদি নাদিম সোহা বা নাদিম সোহা পেজের ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর চাইলে আপনারা ফেসবুকে বা ইউটিউবে ওনাদের ভিডিওগুলো চেক করতে পারেন, ওনারা আমার কাছ থেকে এই কেকটা নেয়। তো আপু বলেছিল কেকের উপরে প্রিয় নানা নানি এবং দাদি লিখে দিতে, তো ওইটাই আমি লিখে দিয়েছি। মেইনলি আপুকে দিয়ে আমি আমার পেজের প্রমোশন করিয়েছিলাম।
দ্যাটস ওয়াই কেক, চকলেটস এগুলো পাঠানো। তো এভাবে আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত।